দর্শক, আজকে একটু ভিন্ন আলোচনা করি। আলোচনাটা হলো এই যে জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি সামনে এনেছেন। সেগুলো নিয়ে অবশ্যই রাজনৈতিক অঙ্গন এখন আলোড়িত হচ্ছে। আমার ভেতরেও কিছু প্রশ্ন সামনে এসছে, আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করি আপনারাও শেয়ার করবেন। তবে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার ভিডিওগুলো কিন্তু আবারও আপনারা দেখতে পাচ্ছেন না। সেই কারণে আপনারা ওই যদি ইউটিউবে দেখেন তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখাটা টাচ করে ওটাকে যদি লাল থাকে ব্ল্যাক করেন, আর ব্ল্যাক করলেও সেখানে টাচ করেন, তারপরে অল বেল বাটনে অলে চাপ দেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন। আসি এবার আলোচনায়। আজকে রয়টার্সের এই আলোচনার পর, সাক্ষাৎকারের পর আমার ধারণা হলো যে আসলে ইউনূস সরকারকে চালাচ্ছে কে বা কারা। এই সাক্ষাৎকার পড়ার পর আমার ধারণা একটা নিশ্চিত হলো যে আসলে মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সক্রিয় সমর্থনে আসলে চলছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এর আগে আমার ধারণা ছিল যে জামাত, বিএনপি বা অন্যান্য শক্তি তাকে পরিচালনা করছে, কিন্তু সাম্প্রতিক সময় রাজনৈতিক অঙ্গনে একটা বিভক্তি আছে সংস্কার এবং নির্বাচন প্রশ্নে। কোনো কোনো পক্ষ মনে করে, যেমন বিএনপির পক্ষ মনে করে খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত আর গুরুত্বপূর্ণ সংস্কার পার্লামেন্টে হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু খোলাখুলি বলছেন। কিন্তু জামাত সহ আরও কয়েকটি রাজনৈতিক শক্তি তারা মনে করে যে না, এই সরকার যতদিন ক্ষমতায় থাকুক, থেকে তারা সংস্কার কাজগুলো করুক, নির্বাচনে তাড়াহুড়োর কিছু নেই। বিএনপির মধ্যে যতটা তাড়াহুড়ো দেখা যায় অন্য রাজনৈতিক শক্তির মধ্যে সেটা দেখা যায় না। ফলে ইউনূস সরকার তার যদি করণীয় নির্ধারণ করতে যায় তাহলে রাজনৈতিক শক্তির কোনোটার উপর সে আর পুরোপুরি নির্ভর করতে পারছে না, না বিএনপি না জামাত সহ অন্যদের উপর, কেননা তাদের মধ্যে একটা বিভক্তি আছে। কিন্তু সেনাবাহিনীর অবস্থানটা আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল। দুইটা, একটা হলো 1.5 বছরের মেয়াদ, 1.5 বছরের মেয়াদের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যাতে কোনোভাবেই রাজনীতিতে যুক্ত না হয় সেজন্য সরাসরি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির অধীনে থাকা। তিনি বলছেন যে এই সেনা বাহিনী জাতিসংঘে কাজ করে, তার একটা আন্তর্জাতিক সুনাম আছে। সেই আন্তর্জাতিক সুনাম ধরে রাখতে হলে সেনাবাহিনীর কোনো সদস্যকে বা প্রতিষ্ঠানকে কোনোভাবেই দলীয় রাজনীতিতে যুক্ত থাকা যাবে না, দেশীয় কোনো রাজনীতির সাথে যুক্ত থাকা যাবে না, এবং সেনাবাহিনী যাতে ব্যবহৃত না হয়। তো সেনাবাহিনী যাতে ব্যবহৃত না হয়, সেনাবাহিনীর কেউ যাতে রাজনীতিতে যুক্ত না হয়, সেই কারণে রাষ্ট্রের সর্বোচ্চ যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান, যিনি দল থেকে যথেষ্ট পরিমাণে মুক্ত থাকেন, সরকার থেকে যথেষ্ট পরিমাণে দূরে থাকেন, সেই ব্যক্তির অধীনে সশস্ত্র বাহিনী পরিচালিত হতে চায়। এইটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা ধারণ করা এটা চারটিখানি কথা না, কোনো রাজনৈতিক দল এটা মানতে চাইবে না। যারা মনে করে যে যে দল ক্ষমতায় আসবে সে পুরোটাই নিয়ন্ত্রণ করবে, সে রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করার অধিকার নেই। তো এইরকম একটি মজা যেটা গত 15, 20, 25 বছরে রাজনৈতিক দলগুলো এনজয় করেছে, আমি পরিষ্কারভাবে নাম বলতে চাই, আওয়ামী লীগ বা বিএনপি, তারা কিন্তু এইটা চাইবে, এটা মনে করার কোনো কারণ নেই। যদিও বিএনপি এবার খুবই সংস্কারের বিষয়ে তারা সোচ্চার, তারা নিজেরাও সংস্কার প্রস্তাব দেবে। তাদের এই সংস্কার প্রস্তাবে আসলে রাষ্ট্রপতি কি ক্ষমতাশালী হবে? আরেকটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনীর এই প্রস্তাবের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হচ্ছে যে রাষ্ট্রপতি যদি ক্ষমতাশালী হয়, তার হাতেও যদি কিছু এক্সিকিউটিভ পাওয়ার থাকে, তাহলে বর্তমান কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, অর্থাৎ ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হিসাবে সামনে আসবেন কিনা, এরকম একটা চিন্তা আমার মধ্যে আসছে। যে যদি ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতাটাকে ব্যবহার করবে কে? বর্তমান যেই রাষ্ট্রপতি আছেন তিনি, শাহাবুদ্দিন না, আমার ধারণা যে
শাহাবুদ্দিনের উপরে তেমন আস্থা বিশ্বাস গড়ে ওঠেনি সেনাবাহিনী অথবা অন্তর্বর্তী সরকারের। তিনি যেহেতু শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি, তিনি এখন পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির কারণে যেভাবে সরকার চায় সেইভাবে তিনি সব কিছুই করছেন। তিনি এমন না যে কোনো রিভোল্ট করেছেন, তাও না, তিনি সরকারের কথাই শুনছেন। তিনি নিজের সারভাইভ করারও একটি বিষয় আছে, কিন্তু তারপরেও খুব যে আস্থা বিশ্বাস হয়েছে অন্তর্বর্তী সরকারের অত সেনাবাহিনী, সেটা মনে করার কোনো কারণ নেই, কেননা তার নিয়োগটা ছিল পুরোপুরি দলীয় রাজনীতি। তো এখন সামনে কি হবে? সামনে যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে আসেন, তাহলে ডক্টর ইউনূসের প্রতি বিএনপি, জামাত, সেনা প্রধান সব পক্ষেরই একটি সমর্থন আছে যে তিনি একটি বড় মাপের মানুষ, তিনি অন্যায় করবেন না, যেটা ন্যায় সেটা করবেন এবং রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ তিনি দেখবেন। এরকম একটা বিবেচনায় তাহলে যদি সবার মধ্যে কাজ করতে থাকে, তাহলে কি এই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূস চলে আসবেন? এটা আমার চিন্তা। নাকি মানে নির্বাচনের পরে নির্বাচিত সরকারই সেটা ঠিক করবেন, এরকম একটি আলোচনা বা চিন্তা ভাবনা কিন্তু আমার মধ্যে হচ্ছে। দর্শক, আমি জানি না আপনারা কি চিন্তা করছেন, কিন্তু এটা রাজনীতিতে চিন্তার অনেক খোরাক জোগালো কিন্তু রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের এই সাক্ষাৎকার। কেননা এখানে তিনি একেবারে সরাসরি মেয়াদ, যেই মেয়াদটা কোনোভাবেই উপদেষ্টাদের কেউ বলছিল না, যারাই প্রশ্ন করছিল এই উপদেষ্টারা বিব্রত হচ্ছিল, কেউ কেউ একটু রাগান্বিত হচ্ছিল এবং কেউ কেউ বলছিল যে আমরা মানে সংস্কার কাজ চলতে চলতে পরে বুঝতে পারবো। তো এখন যেই সংস্কারগুলো করা হচ্ছে 6টা সংবিধান সহ 6টা সংস্কার নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে নাহিদ ইসলাম বলেছেন, তথ্য উপদেষ্টা, যে গণমাধ্যম বিষয়ক আরেকটি সংস্কার হবে, তাহলে 7টি হবে। তাহলে মানে যদি সংস্কারের এই ধারা চলতে থাকে তাহলে তো একটু বড় হয়ে যাবে। কিন্তু সেনাপ্রধান কিন্তু বলেছেন গুরুত্বপূর্ণ কিছু সংস্কার, কেননা গুরুত্বপূর্ণ কিছু সংস্কার দরকার এই কারণে, যদি 1.5 মাসের মধ্যে যদি 1.5 বছরের মধ্যে যদি নির্বাচন হতে হয়, তাহলে খুব বেশি দূরে যাওয়া যাবে না গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এই যে রাষ্ট্রীয় পর্যায়ে সাংবিধানিক যে সংস্কার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য, নির্বাচনটা কী হবে, নির্বাচনী প্রতিষ্ঠানটা কতখানি নিউট্রাল থাকবে, সেটাকে কিভাবে ঢেলে সাজানো হবে, বিচার বিভাগ, এরকম মোটা দাগের 4-5টি জায়গায় সংস্কার করে, এবং এটা যদি 3 মাসের মধ্যে হয় আর 3 মাস আলোচনা করে সেট করে তারপরে হয়তো নির্বাচন। তো 1.5 বছর একেবারে খারাপ বলেননি, যে এটা যে খুব লম্বা সময় বলেছেন তাও না, আবার খুব সংক্ষিপ্ত সময় হয়েছে তাও না, কিন্তু তিনি তো একটা রূপরেখা বলে দিলেন। এটাও বা কম কি? এটা বলছেন কেন? বলছেন এই কারণে, তিনি যথেষ্ট পরিমাণ আস্থাশীল যে বর্তমান যে সরকার চলছে সেই সরকার পেছনে যার সবচেয়ে বড় বেশি শক্তি যোগাচ্ছে, সমর্থন যোগাচ্ছে, সেটা হচ্ছে সেনাবাহিনী। এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কোনো পরিস্থিতিতে এই সরকারের পাশে থাকবে এবং সমর্থন জুগিয়ে যাবে। ওয়াকারুজ্জামানের এই আলোচনা, বক্তব্য, তার নানা দিক নিয়ে নিশ্চয়ই গণমাধ্যমে এটি আলোচনা হবে, এটা আমার বিশ্বাস। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।